নিরপরাধ ডাইনিকে কবিরাজ নিয়ে সে মেরে ফেলেছে। আমরা কাজটা ঠিক করিনি। ডাইনিকে মেরে ফেলায় ওর ছেলে প্রতিশোধ নিতে আমাদের গ্রামে আসছে। এখন জিনটা আমাদের কাউকে ছাড়বে না। এসব ঘটেছে তান্ত্রিকের জন্য। গতকাল রাতে ডাইনি ছেলে জিনটাকে কি বলেছিল মনে আছে? তারকনাথ তান্ত্রিক এখনো বেঁচে আছে, মারা যায়নি। তারকনাথ নিশ্চয়ই ওর বাড়িতে আছে। চলো এখনই ওর বাড়িতে যাব, ওকে ধরে নিয়ে আসবো। কথাটা বলে গ্রামবাসী সবাই মিলে চলে যায় পাশের গ্রামে তারকনাথ তান্ত্রিকের বাড়িতে। সেখানে যাবার পর দেখেন তারকনাথ তান্ত্রিক ঘরে নেই। এদিকে তখন একজন বলেন, ওই তো তারকনাথ তান্ত্রিক পালাচ্ছে। তারকনাথ তান্ত্রিক অনেক অসুস্থ ছিলেন, ঠিকমতো হাঁটতে পারছিলেন না। গ্রামবাসী আসার খবর শুনে কষ্ট করে হলেও পালাতে চাইছিলেন, কিন্তু গ্রামবাসীরা তারকনাথ তান্ত্রিককে ধরে নিয়ে আসে সেই তেঁতুল গাছের কাছে। সেখানে আসার পর তারকনাথ তান্ত্রিক বলেন, গ্রামবাসী আমাকে কিছু করিস না, ছাড় আমাকে। আমাকে মারলেও তো আর সবাই ফিরে আসবে না, আমাকে মাফ কর। তখন সবাই বলে, তোকে মাফ করব কেন? তোর কোনো মাফ নেই। তোর জন্য আমরা নিরপরাধ ডাইনিকে মেরেছি। তোর জন্য এখন ডাইনির ছেলে আমাদের পেছনে লাগছে, তাকে এখনই মেরে ফেলবো। সবার কথায় তান্ত্রিক বললেন, আমাকে ছাড়, নইলে কেউ বাঁচবি না। তান্ত্রিকের কথায় সবাই রেগে বলেন, তুই এখন আমাদের হুমকি দিচ্ছিস? এই তেল নিয়ে আসো তো। এই বলে তান্ত্রিককে ধরে দাঁড় দড়ি দিয়ে বেঁধে তেঁতুল গাছের সাথে বেঁধে শরীরে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। তখন তারকনাথ তান্ত্রিক চিৎকার দিয়ে বলতে থাকে, সামারা, তোমার কাছে একটাই চাওয়া, এই গ্রামের কাউকে ছাড়বে না। এই গ্রামের সবাইকে মারলে তোমার মুক্তি হবে। এভাবে বলতে বলতে সেখানে আগুনে পুড়ে মারা গেলেন তারকনাথ তান্ত্রিক। তান্ত্রিক মারা যাওয়ার পর সবাই বলতে লাগলেন, এখন শান্তি লাগছে। এর জন্য গ্রামে যুবক ছেলেদের হারিয়েছি, এর জন্য অভিশপ্ত নিয়ে আসছি। তখন কয়েকজন বলতে লাগলেন, আমাদের আরেকটা কাজ করতে হবে। জলিল কবিরাজকে আরেকবার নিয়ে আসতে হবে, নইলে ডাইনির ছেলে জিনটা আমাদের কাউকে ছাড়বে না। ওনার কথা মতো তাই করা হয়। কয়েকজনকে আবারও জলিল কবিরাজকে নিয়ে আসে। জলিল কবিরাজ এসে আবারও সবকিছু শুনেন। সব শুনে জলিল কবিরাজ বলেন, গ্রামবাসী তারকনাথ তান্ত্রিক যা করেছে এটা অন্যায়। তারকনাথের জন্য ও তোমাদের কথায় আমি ডাইনিকে মেরেছি। তোমরা আমাকে সব না বললে আমি খোঁজ খবর নিতাম, তাহলে তখনই জানতে পারতাম তারকনাথ তান্ত্রিকের বিষয়ে। তো যাই হোক, ডাইনিকে মেরে ভুল তো করেই ফেলেছি, এখন কি করতে হবে এটাই বলো। তখন গ্রামবাসীরা বলেন, এখন ডাইনির ছেলেকে বন্দি করতে হবে। ওকে মেরে ফেলার দরকার নেই, শুধু বন্দি করে রাখো যেন আমাদের আর কোনো ক্ষতি না করে। সবার কথায় কবিরাজ বললেন, ঠিক আছে, আমি এখনই ডাইনির ছেলেকে হাজির করে বন্দি করছি। কথা বলে জলিল কবিরাজ এখানে বসে পড়লেন। কবিরাজ বসে কাজ শুরু করার আগে সেখানে এসে উপস্থিত সেই ডাইনির ছেলে, সেই জিনটা উপস্থিত হয়ে ভয়ানক এক হাসি দিয়ে বললেন, জলিল কবিরাজ তুই এসেছিস? তুই কি ভাবছিস তোর ডাকে আমি এখানে এসেছি? আরে না, এসব আমার প্ল্যান বলতে পারিস। তুই আমার মাকে বন্দি করে হত্যা করেছিস। আমি আমার মায়ের হত্যার প্রতিশোধ তখনই নিতে পারতাম, তোকে ভয়ঙ্করভাবে মেরে ফেলতে পারতাম, কিন্তু আমি তা করিনি, কারণ আমি তোকে সবার সামনে মারব। তুই গ্রামবাসীর সামনে আমার মাকে হত্যা করেছিস, আমি তোকে এদের সামনেই মারব। জিনটার কথায় কবিরাজ বললেন, তুই আমাকে ভয় দেখাচ্ছিস, কিন্তু আমি এসব ভয় পাই না। আমি তোর মাকে বন্দি করতে পারলে তোকে পারবো না এটা ভাবলে কি করে? দেখ যা আবার হয়েছে, তুই গ্রাম ছেড়ে চলে যা, নইলে তোর মায়ের মতো তোকেও বন্দি করে মেরে ফেলবো। কবিরাজের কথাই জিনটা বললেন, তুই কি ভেবেছিস সে সুযোগ তোকে দেব? তোর মৃত্যু হবে খুবই ভয়ঙ্কর ভাবে। এই কথাটা বলে জিনটা কবিরাজকে বুকে আঘাত করলেন। প্রচন্ড জোরে আঘাত পেয়ে কবিরাজ উড়ে গিয়ে সেই তেঁতুল গাছের সাথে ধাক্কা খেলেন। এদিকে তখনই জিনটা কবিরাজের ডান হাতটা টান দিয়ে ছিঁড়ে ফেললেন। এমন অবস্থায় কবিরাজ চিৎকার করতে লাগলেন। এদিকে এই অবস্থা দেখে তো গ্রামবাসী ভয় শেষ। তখন জিনটা কবিরাজের বুকের উপরে তার পা তুলে দেন। তখন জলিল কবিরাজ ব্যথায় চিৎকার করতে করতে বলে, থাম, আমাকে মারিস না, তোর মায়ের বিষয়ে একটা কথা বলি। কবিরাজের কথায় জিনটা বললেন, তুই আমার মাকে মারার সময় মায়ের কথা শুনিসনি, আমাকে কথা বলার সুযোগ দিসনি, কি ভেবেছিস তোকে আমি কথা বলার সুযোগ দেবো? তাই দেব না। এই বলে সেই জিন কবিরাজকে কিছু বলতে না দিয়ে সেখানেই মেরে ফেললেন। কবিরাজকে মেরে ফেলতে দেখে গ্রামবাসী ভয় সেখান থেকে দৌড়ে পালিয়ে গেলেন যে যার বাড়িতে গিয়ে সেদিন আর ঘর থেকে কেউ বের হয়নি। এভাবে দিন কেটে যায়, রাতও কেটে যায়। রাত কেটে দিন হবার পর সবাই একসাথে হয়ে বললেন, এখন আমাদের কি হবে? আমরা যে বড় বিপদে পড়ে গেলাম। জিনটা কবিরাজকে আমাদের সামনেই মেরে ফেললো। শোনো, এখন কারণ ছাড়া রাতে কেউ ঘর থেকে বেরোবে না। কথা বলে সবাই চলে যায়। এভাবে দিন শেষে রাত আসে।
রাত হলে হঠাৎ একটা বাড়ি থেকে চিৎকারের আওয়াজ আসে। চিৎকারের আওয়াজ পেয়ে সবাই ওখানে গেলে সেই বাড়ির মহিলা বলেন, আমার স্বামীকে বাঁচান, আমার স্বামী ওই তেঁতুল গাছের দিকে যাচ্ছে। ও বাথরুমে যাবার জন্য বের হয়েছিল, আমি হারিকেন নিয়ে দাঁড়িয়েছিলাম। হঠাৎ আমি দেখলাম একটা সাদা ধোঁয়ার মতো কি জানি আমার স্বামীর শরীরে এসে ঢুকলো, আর তখনই আমার স্বামীর রূপ বদলে গেল। কেমন আচরণ করতে লাগলো। আমি আমার স্বামীকে আটকানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। ও তেঁতুল গাছের দিকে দৌড়ে গেল, আমার স্বামীকে বাঁচান সবাই। সেই মহিলার কথায় সাহস করে হাতে আগুন নিয়ে সবাই তেঁতুল গাছের কাছে গিয়ে দেখেন সেই লোক তেঁতুল গাছের ডালে ফাঁসি দিয়ে ঝুলে আছে। ওখানে ঝুলে থাকতে দেখে ওনার স্ত্রী কান্নায় ভেঙে পড়েন। এদিকে গ্রামবাসী সবাই ওনাকে গাছ থেকে নিচে নামিয়ে নিয়ে আসে বাড়িতে নিয়ে আসার পর রাতের বেলায় তার কবর দেওয়া হয়। ওনাকে কবর দেওয়া শেষে সবাই বলে সকালে সবাইকে একসাথে হতে। এই বলে সবাই চলে যায় বাড়িতে। এদিকে পরের দিন সকালে কথা মতো সবাই আবার একসাথে হয়। সবাই একসাথে হয়ে আলোচনায় বসে। সবাই বলে আমাদের আজকেই কোনো হুজুর বা কবিরাজ নিয়ে আসতে হবে, যদি না আসি তাহলে কেউ বাঁচব না। আমরা বুঝতে পারছি ওই জিনটা যার শরীরে ভর করে আর তখনই তার হুঁশ থাকে না, পরে সে একা একা গিয়ে তেঁতুল গাছে ফাঁসি দিয়ে মারা যান। তো কথা মতো সবাই রাজিও হন। সবাই রাজি হয়ে বলতে থাকেন তাহলে কোথায় যাওয়া যায়। জলিল কবিরাজও কিছু করতে পারেনি, উল্টো জিনটার হাতে মারা গেল। তখন দুজন বলল এখন অন্য কবিরাজদের কাজ হবে না, এখানে লাগবে সালাম কবিরাজকে। সালাম কবিরাজ অনেক ভালো শুনেছি, চলুন গিয়ে সালাম কবিরাজকে নিয়ে আসি। ওদের কথা মতো গ্রামের সবাই রাজি হয়ে চলে গেলেন সালাম কবিরাজের বাড়িতে। ঘড়িতে তখন দুপুর 2টা। আমার বাবা দোকানে যাওয়ায় আমি দোকান থেকে বাড়ির দিকে আসতে থাকি। এমন সময় মনে হলো সালাম দাদুর দেখা করেছে দাদুর সাথে। 1 মিনিট। হঠাৎ করে গল্পর পরিবর্তন হলো। গল্পে এখন আসল ক্যারেক্টার আয়শাপুরী আসবে। যারা আয়শাপুরীর গল্প নতুন শুনছেন তারা তো আয়শাপুরীর বিষয়ে জানেন না। শুনুন, আমি নিশাদ, আমার বউ হল আয়শাপুরী। আয়শাপুরীর হাতে বিশেষ এক ধরনের চুড়ি আছে যেটার শক্তি অনেক। আয়শাপুরীর এই চুরির জন্য সাধারণ কোনো জিনপুরী আয়শাপুরীর সাথে শক্তিতেও যুদ্ধে পারে না। আয়শাপুরীর বিষয় তো জেনে গেলেন। এই গল্পে আরও আছে সালাম কবিরাজ। সালাম কবিরাজ আমার গ্রামবাসী দাদু। সালাম দাদু কোথাও জিনপুরি ছাড়াতে গেলে আমাকে সাথে করে নিয়ে যায়। ও আরেকটা কথা, আমি যে ভয়েস ওভার করছি আমার নাম কিন্তু নিশাদ না, আমি ভয়েস আর্টিস্ট ইফতি। আর এই গল্পটা যিনি লিখেছেন তিনি হচ্ছেন নিশাদ ভাই। চলুন গল্পে যাওয়া যাক। আয়শাপুরী, সালাম দাদু সহ বড় বাবা জিন, ফাতেমাপুরী, সাজ্জাদ জিন, এদের কাহিনী আছে। আমি সামনে হয়তো সবসময় সবার সাথে পরিচয় করিয়ে দিব। আয়শাপুরীকে নিয়ে এই চ্যানেলে 27টা গল্প রয়েছে। সব গল্পগুলো আলাদা আলাদা এবং গল্পগুলোর কাহিনী সবগুলো আলাদা আলাদা। সবাই প্লিজ শুনে নেবেন। ইউটিউবে আয়শাপুরীর গল্প লিখে সার্চ করলে আসবে, অথবা আমার এই কালো রাত 24 ইউটিউব চ্যানেলে ঢুকলেও পেয়ে যাবেন। অনেক কথা বলে ফেললাম, এখন গল্পে ফিরি। আমার ভাবনা মতো চলে গেলাম সালাম দাদুর বাড়িতে। সেখানে গিয়ে দেখলাম অনেক মানুষের ভিড়। আমি ওখানে গিয়ে সালাম দাদুর পাশে বসলাম। তখন দাদু সবাইকে বসতে দিয়ে বললেন, আপনারা কে? দেখে তো মনে হচ্ছে পাশের গ্রামে বা তার পাশের গ্রামের বাড়ি 2-1জনকে চেনা চেনা লাগছে। তখন ওনারা বললেন, কবিরাজ সাহেব আপনি ঠিক বলেছেন, আমাদের বাড়ির পাশের গ্রামেই আসলে আমরা একটা সমস্যায় পড়ে এসেছি। আপনার অনেক নাম ডাক শুনেছে, আপনি আমাদেরকে সাহায্য করেন। তখন সালাম দাদু জিজ্ঞাসা করেন, ঘটনা কি? দাদু কথার জবাবে সেই গ্রামবাসীর সবাই শুরু থেকে শেষ সব ঘটনা খুলে বলেন। সব ঘটনা শুনে সালাম দাদু অবাক হয়ে বলেন, এ তো অনেক কাহিনী, তাহলে ডাইনির ছেলে আপনাদের পেছনে লেগেছে? তখন সবাই মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ, আপনি না করবেন না, আমাদের সাথে চলুন। সবার কথা অনুরোধে সালাম দাদু বললেন, ঠিক আছে, এখন তো ভর দুপুর, আপনারা গ্রামে ফিরে যান, আমি সন্ধ্যার দিকে যাব আপনাদের গ্রামে। সালাম দাদুর কথায় সবাই রাজি হয়ে চলে গেলেন। এদিকে তখন দাদু আমার দিকে তাকালে। আমি বললাম, দাদু আজকে তুমি শেষ, আজ ডাইনি ছেলে তোমাকে খেয়ে ফেলবে। আমার কথায় সালাম দাদু হেসে বললেন, তাই নাকি? আমাকে খাই নাকি আমি ওকে খাই সেটা সন্ধ্যার সময় দেখতে পাবি, সময় মতো চলে আসিস। দাদুর কথায় আমি মুচকি হেসে চলে গেলাম বাড়িতে। বাড়িতে যাবার পর গোসল করে ঘরে আসলাম। তখন আমার বউ আয়শাপুরী বলল, চলো মা, খেতে ডাকছে। আয়শার কথা ওকে বললাম, আমাদের ছেলে ইয়ামিন কোথায়? আমার কথার জবাবে আয়শা বলল, ইয়ামিন খাবার খেয়ে ওর দাদির ঘরে ঘুমাচ্ছে, আসো খেতে আসো। তখন আমিও আয়শাপুরী খেতে গেলাম। গিয়ে মা আমিও আয়শাপুরী খাবার খেয়ে নিলাম। খাওয়া শেষে ঘরে এসে শুয়ে রইলাম। শুয়ে আয়শাকে বললাম, এই শোনো না, আমি ঘুমিয়ে যাব, আমাকে সন্ধ্যা হবার আগে ডেকে দিবা তো কেমন? সালাম দাদুর সাথে পাশের গ্রামে যেতে হবে। আমার কথায় আয়শা মাথা নাড়িয়ে আমার পাশে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। এদিকে তখন আমি ঘুমিয়ে গেলাম।
আমি ঘুমানোর পর কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, হঠাৎ আয়শার ডাকে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ায় আয়শাকে বললাম, এই কয়টা বাজে, সন্ধ্যা হয়েছে নাকি? তখন আয়শা পরি বললেন, সন্ধ্যা পেরিয়ে রাত হয়েছে। আরে কি বলো, তোমাকে না বলেছি বিকালে ডেকে দিবা, সালাম দাদুর সাথে যাব? আমার কথায় আয়শা বললেন, আমার কি দোষ? তোমাকে তো ডেকেছি, তুমি শুনোনি, এতে আমার কি দোষ? আয়শার এরকম কথায় আমি আবারও শুয়ে পড়লাম। তখন আয়শা হেসে বললেন, আরে আবার শুয়ে পড়লে যে, সালাম দাদুর সাথে যাবে না? দরজা খুলে তো দেখো এখনো বিকাল সন্ধ্যা হয়নি, তোমাকে বোকা বানালাম। আয়শার কথায় উঠে দরজা খুলে দেখলাম আসলে এখন বিকাল। সালাম দাদুর ওখানে যেতে হবে, তাই হাত মুখ ধুয়ে ঘরে এসে আয়শাকে বললাম, আয়শা আমি সালাম দাদুর ওখানে যাচ্ছি, দাদু সহ আবার পাশের গ্রামে যাব, আসতে রাত হতে পারে। বাবা দোকান থেকে বাড়িতে এসে আমার কথা জিজ্ঞাসা করলে বলি আমি সালাম দাদুর সাথে গেছি। কথাটা বলে আমি চলে যাব এমন সময় আয়শা পরি বললেন, নিশাদ ওই ডাইনির ছেলে কিন্তু খুব ভয়ঙ্কর রেগে তোমার বা সালাম দাদুর উপর হঠাৎ আক্রমণ করতে পারে, সাবধানে থাকবে। হ্যাঁ। তখন আমি বললাম, সমস্যা নেই, তুমি আছো না, আমার পরিবউ থাকতে কোনো জিন আমার কি করবে? এই বলে চলে গেলাম সালাম দাদুর বাড়িতে। সেখানে গিয়ে একটু বসে থেকে দাদু আমি চলে গেলাম সেই গ্রামে। ওখানে যাবার পর গ্রামবাসী সবাই আসলেন, এসে বললেন, কবিরাজ সাহেব আপনি আসছেন, আমরা অনেক খুশি হয়েছি, এখন কিছু একটা ব্যবস্থা করেন। ওই জিনের ভয়ে আমরা বাইরে বের হতে পারি না, কবিরাজও করতে পারি না, আমার কাজ না করলে খাবো কি? সবার কথায় সালাম দাদু বললেন, আমি দেখি কি করা যায়, আপনারা আমার সাথে ওই তেঁতুল গাছের ওখানে চলুন। তখন গ্রামবাসী ভয় বললেন, না ওখানে গেলে ডাইনির ছেলে আমাদের বা আপনার ক্ষতি করতে পারে। সবার কথায় দাদু সাহস দিয়ে বললেন, আসুন দেখি কি করে। কথাটা বলে সালাম দাদু সবাইকে নিয়ে তেঁতুল গাছের ওখানে গেলেন। সালাম দাদু ওখানে গিয়ে তেঁতুল গাছের চারিদিকে ঘুরে গাছটাতে স্পর্শ করে বললেন, এই গাছে ডাইনি মনে হয় 100 বছরের উপরে ছিল, ডাইনির বয়সও 1000 বছরের উপরে। এই বলে দাদু জমজমের পানি ওই গাছের আশেপাশে ছিটিয়ে ডাইনি ছেলে জিনটাকে হাজির করতে যাওয়ায় আগে হঠাৎ করে ওই জিনটা এসে সালাম দাদুকে আঘাত করে ফেলে দেন। জিনটার আঘাতে সালাম দাদু ওখানে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। এদিকে এমন সময় সে জিনটা ভয়ঙ্কর কণ্ঠে বলে ওঠেন, গ্রামবাসী তোরা যা কি ইচ্ছে নিয়ে আয়, আমার হাত থেকে তোদের কেউ বাঁচাতে পারবে না। এই কবিরাজকে একটা সুযোগ দিলাম, এরপরও ও আমাকে হাজির করতে আসলে সেবার মেরে ফেলব। কথাটা বলে চলে গেলেন জিনটা। এদিকে তখন আমি দৌড়ে সালাম দাদুর কাছে গিয়ে দাদুকে ধরলাম, ধরে কয়েকজনকে ডাকলাম। আমার ডাকে কয়েকজন আসলে সালাম দাদুকে ধরাধরি করে নিয়ে গেলেন সেই গ্রামের একজনের বাড়িতে। ওখানে গিয়ে দাদুর জ্ঞান ফিরলাম। দাদু জ্ঞান ফেরানোর পর বুঝতে পারলাম আঘাত পাবার কারণে উনি দুর্বল হয়ে পড়েছেন। এদিকে সালাম দাদুকে এভাবে আঘাত করার ফলে আমার মন থেকে অনেক খারাপ হয়ে যায়। তখন আমি বাইরে বেরিয়ে আমার বউ আয়শাপুরীকে স্মরণ করি। আমার স্মরণের মুহূর্তে সেখানে আয়শাপুরী হাজির হয়ে এসে সালাম দাদুকে হঠাৎ আঘাত করেছে, ওর শাস্তি হওয়া উচিত। সালাম দাদু উঠে দাঁড়ানোর আগে ওই জিনটাকে শাস্তি দাও। আমার কথায় আয়শা বসাতে মিশে গেলেন। এদিকে আমি চলে গেলাম ঘরে। আয়শা বাতাসে মিশে ওই জিনটার কাছে গিয়ে কোনো কথা না বলে জিনটাকে আঘাত করে ফেলে দেন। আয়শার আঘাতে জিনটা বললেন, এগিয়ে তুই আমাকে কেন আঘাত করছিস? তুই কি জানিস আমি কে? আমার শক্তির বিষয়ে তোর ধারণা আছে? জিনটার কথায় আয়শা কোনো কথা না বলে ওকে আবার আঘাত করলেন। তখন জিনটা রেগে আয়শার সাথে যুদ্ধ করতে লাগলেন। ওদের দুজনের বেশ কিছুক্ষণ যুদ্ধ চলার পর আয়শা সেই জিনটা আঘাত করতে করতে একদমই আহত করে ফেললেন। জিনটাকে আহত করে ফেলে আয়শা বললেন, হঠাৎ করে সালাম দাদুকে আঘাত করে নিজেকে শক্তিশালী ভাবছিস তাই না? তোর মতো 10 জন জিন আসলেও ওই সালাম দাদুর সাথে পারবে না। তুই দাদুকে ছেড়ে দিয়েছিস বলে আমি তোকে ছেড়ে দিলাম, চলে যা এখান থেকে, আর কোনোদিন এই গ্রামে আসবি না। আয়শাপুরীর কথায় সে জিনটা রেগে সেখান থেকে চলে যায়। জিনটা চলে যাবার পর আয়শা আমার কাছে ফিরে আসে। ফিরে এসে বলে, নিশাদ সালাম দাদুকে নিয়ে বাড়িতে আসো। আর দাদুকে বইল জিনটা আপাতত আসবে না, ও আমার আঘাতে অসুস্থ হয়ে পড়েছে। কথাটা বলে আয়শা বাতাসে মিশে গেলেন। এদিকে আমি ঘরে গিয়ে দাদুকে বললাম, দাদু চলো আজকে চলে যাই। কথাটা বলে সালাম দাদুর কানে কানে আয়শা কথাগুলো বললাম। তখন সালাম দাদু গ্রামের সবাইকে বললেন, আপনারা একটা কথা বলি, ওই জিনটা আমাকে আঘাত করেছে বলে মনে করবেন না আমি ওর সাথে পারবো না, অথবা ভয় পালিয়ে যাব। ও হঠাৎ আচমকা আমাকে আঘাত করেছিল বলে আমি আঘাত পেয়েছি। ও আমাকে আঘাত করে কোথাও পালাতে পারবে না। আমি আমার সাথে থাকা জিনকে দিয়ে ওর সাথে যুদ্ধ করব। আমি আজকে বাড়িতে যাই, আমি বাড়িতে থাকলেও আমার জিন কাজ করবে, আপনারা ভয় পাবেন না। আমি আজকে রাতেই কাজ শেষ করব। আশা করি সেই জিনটা আপনাদের আর ভয় দেখাবে না, ক্ষতিও করবে না। এই বলে সালাম দাদু আমার হাত ধরে উঠে দাঁড়ালেন। তখন আমিও সালাম দাদু বাড়ির দিকে যেতে লাগলাম। আমরা বাড়ির দিকে যাবার সময় আয়শাপুরী আসলেন। আয়শা এসে আমাদের পাশে হাঁটতে হাঁটতে বললেন,
দাদু, এখন কি অবস্থা? আপনার বেশি কি হয়নি ব্যথা? তখন সালাম দাদু বলল, না, আমার সেরকম কিছু হয়নি। জিনটা যে এভাবে হঠাৎ এসে আক্রমণ করবে ভাবতে পারিনি। আমারই ভুল ছিল, আমার শরীর বন্ধ করতে মনে ছিল না, তাই আঘাত পেয়েছি। তা যাই হোক, তুমি কি করছো ওর সাথে? দাদুর কথা জবাবে আয়েশা বললেন, কি আর করব, ও আপনাকে যেভাবে মেরেছে আমি ওকে সেভাবে মেরেছি। আমরা একের পর এক আঘাতে অনেকটা আহত হয়ে গেছে। কিছুদিন ও গ্রামের কারো কোনো ক্ষতি করতে পারবে না। ও আবার আসলে তখন ওকে আবারও ধরবো আমি। আয়েশার এরকম কথায় সালাম দাদু বললেন, ওর উপরে আমারও রাগ আছে, ও আবারও ফিরে আসলে সেদিন ওকে বন্দি করব আমি। এভাবে দাদু সহ আমরা গল্প করতে করতে বাড়ির কাছাকাছি চলে আসলাম। বাড়ির কাছে এসে সালাম দাদুকে বললাম, দাদু, তোমাকে কি বাড়িতে এগিয়ে দিয়ে আসবো? তখন সালাম দাদু বললেন, না না, বাড়ি তো বেশি দূরে না, একাই যেতে পারবো, যা তোরা বাড়িতে যা। কথাটা বলে সালাম দাদু বাড়ির দিকে যেতে লাগলেন। এদিকে তখন আমিও আয়েশাপুরি চলে গেলাম বাড়িতে। বাড়িতে গিয়ে দরজা খেয়াল খোলায় মা ওনার ঘর থেকে বললেন, নিশাত, তোরও বৌমার জন্য খাবার ঘরে রেখে দিয়েছি, খেয়ে নিস। মায়ের কথা মতো তাই করলাম। হাত মুখ ধুয়ে সে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। এই ঘটনার পর একদিন দুদিন করে আরও কয়েকটা দিন চলে গেল। কয়েকদিন ভালোই কেটে যাবার পর সেই গ্রামের সবাই ভাবলেন ডাইনির ছেলে সত্যি চলে গেছে, সালাম দাদু তার জিনকে দিয়ে কিছু একটা করেছে। এই ভাবনা মতো সবাই কাটাতে থাকে দিন। এভাবে আর দুদিন চলে যাবার পর এক রাতে ঘটে আরেকটা ভয়ঙ্কর ঘটনা। একটা বাড়ি থেকে চিৎকারের আওয়াজ আসতে থাকে। সে বাড়ির মহিলা চিৎকার করে বলেন, আমার বাচ্চাকে কে যেন নিয়ে গেল। ওনার চিৎকারে সবাই দৌড়ে ওনার কাছে গেলেন। উনি বলেন, আমি আমার বাচ্চাকে ঘরে ঘুম পাড়িয়ে রেখে রান্নাঘরে রান্না করছিলাম। হঠাৎ আমার বাচ্চার কান্নার আওয়াজ পেয়ে রান্নাঘর থেকে উকি দিতে দেখি সাদা কাপড় পরা একজন মহিলা আমার বাচ্চাকে কোলে নিয়ে চলে যাচ্ছে। এই দৃশ্য দেখে আমি ঘরের বাইরে বের হতে হতে উনি কোথায় যেন চলে যান। আমার বাচ্চাকে অনেক জায়গায় খুঁজলাম, কিন্তু পেলাম না। সে মহিলার কথায় গ্রামের সবাই বাচ্চাটিকে খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু কোথাও খুঁজে পান না। বাচ্চাটাকে খুঁজে না পেয়ে সবাই যে যার বাড়িতে চলে যান। সবাই বাড়িতে যাবার পর ঘুমিয়ে পড়েন। গ্রামের মানুষ ঘুমানোর পর সবাই একটা স্বপ্ন দেখে। সবাই দেখে ভয়ঙ্কর রূপে থাকা এক মহিলা বলছে, গ্রামের মানুষ, আমি এসেছি, আমি তোমাদের কাউকে ছাড়ব না। আমি তারকনাথ তান্ত্রিকের চুক্তি করা পড়ি, আমি এই গ্রামের কাউকে ছাড়ব না। আজকে যে বাচ্চাটা হারিয়েছে ওকে আমি ধরে নিয়ে আসছি। এই বাচ্চাটির মতো গ্রামের সকল বাচ্চা হারাবে, শুধু অপেক্ষার পালা। বাচ্চা হোক বা বয়স্ক, কেউ বাঁচবে না। কথাটা বলে সেই পরী চলে যায়। এদিকে তখন ঘুম ভেঙে যায় সবার। রাত্রেবেলা এরকম স্বপ্ন দেখে সকালে একে আরেকজনকে বলতে গেলে বুঝতে পারে উনি একই স্বপ্ন দেখছে। এভাবে একজন দুজন করে সবাই জানতে পারে সবাই একই রকম স্বপ্ন দেখছে। একটা ঝামেলা না যেতে আরেকটা এসে হাজির। সবাই স্বপ্ন ভয়ঙ্কর পরীকে দেখার পর আবারও আসে সালাম দাদুর কাছে। সালাম দাদুর কাছে আসার পর সব ঘটনা খুলে বলে। গ্রামের সবাই বলে, কবিরাজ সাহেব, আপনি সেদিন গ্রাম থেকে আসার পর ডাইনির ছেলে সেই জিনটা আর আসেনি, কারো কোনো ক্ষতি করেনি, কিন্তু গতকাল থেকে নতুন এই ঘটনা শুরু হয়েছে। একটার পর একটা ঘটনা লেগে আছে, আপনি দয়া করে চলুন আমাদের সাথে। সবার কথায় সালাম দাদু রাজি হলে আর সেদিন বিকেলে আমাকে নিয়ে দাদু আবারও আসে সেই গ্রামে। আমিও সালাম দাদু ওই গ্রামে আসার পর সবাই জড়ো হন এক জায়গায়। সবার মাঝে সালাম দাদু বসে মাটিতে একটা গোল বৃত্ত এঁকে দোয়া পড়তে থাকে আর সামনে ফু দিতে থাকে। এভাবে কিছুক্ষণ চলার পর হঠাৎ করে সবাই দেখতে পেলাম সালাম দাদুর সামনে ছায়ার মতো কিছু একটা শূন্যে ভেসে রইলেন। এই ছায়াটা দাদুর সামনে এসে ভয়ঙ্কর এক কণ্ঠে বললেন, কবিরাজ দেখ, তোকে বেশি কথা বলবো না, শুধু একটা কথা বলবো, এখান থেকে চলে যা, বাঁচতে চাইলে চলে যা। সে ভয়ঙ্কর পরীর কথায় সালাম দাদু বললেন, চলে তো যাব, তার আগে না হয় শুনে যাই, তুই কে, কেন সবার স্বপ্নে এসে ভয় দেখাচ্ছিস? সালাম দাদুর কথায় সে ছায়ার রূপে থাকা পরী বললেন, কবিরাজ, গ্রামের মানুষ কিন্তু জানে আমি কে, তবু তুই বলছিস, তাহলে নতুন করে আমার পরিচয় সবাইকে বলছে। আমি হলাম একটা পরী, আমার নাম সামারা। আমি সেই সামারা পরী যাকে তারকনাথ তান্ত্রিক 7 জন যুবক ছেলের রক্ত ও মাথা দিয়ে পুজো করে আমাকে আমন্ত্রণ করে নিয়ে এসেছে। আমি তারকনাথ তান্ত্রিকের ডাকে ও কাজে খুশি হয়ে যুবক ছেলেদের রক্ত গ্রহণ করি। আমি তান্ত্রিককে অনেক শক্তিশালী করতাম, ওকে সাহায্য করতাম, কিন্তু এই গ্রামবাসী ওকে মেরে ফেলায় সেটা করতে পারিনি। তারকনাথ তান্ত্রিক মারা যাবার আগে আমাকে বলে গিয়েছিল এই গ্রামের কেউ যেন বাঁচতে না পারে। আমিও তখন তান্ত্রিকের কথায় রাজি হয়ে ওর সাথে চুক্তি করি। কবিরাজ, তুই তো জানিস, কোনো জিন পুরি কারোর সাথে চুক্তি করলে সেটা রাখে। আমি তারকনাথ তান্ত্রিকের কথা রাখতে এই গ্রামের জন্য অভিশপ্ত হয়ে আসছি।
এখন কেউ বাঁচবে না। সামারাপুরীর কথায় দাদু বললেন, তারকনাথ তান্ত্রিক ভালো ছিল না, ওর জন্য এই গ্রামের কত যুবকের প্রাণ গেছে। তুই এখান থেকে চলে যা, তোর চুক্তি অন্য কোথাও গিয়ে দেখা। তারকনাথ তান্ত্রিক তো বেঁচে নেই, তাহলে চুক্তি দিয়ে কি করবি? চলে যা এখান থেকে। না না কবিরাজ, তা তো হবে না। আমি যেহেতু কথা দিয়েছি, এতে আমি আমার কথা রাখবো। তান্ত্রিকের কথা মতো এই গ্রামের সবাই মারব, এতে আমারও লাভ আছে। আমি ওদের মেরে ওদের রক্ত পান করলে আমার শক্তি বাড়ে। পুরীর কথায় সালাম দাদু কিছু না বলে চমচমের পানি পুরীর গায়ে ছিটিয়ে দিয়ে বললেন, বন্দি হতে না চাইলে চলে যা। দাদু পুরীর ওপর পানি ছিটিয়ে দেয় সামারাপুরি রেগে আস্তে আস্তে বিশাল এক শরীর ধারণ করলেন, একদম দৈত্যর মতো। পুরী এরকম ভয়ঙ্কর রূপ ধারণ করায় গ্রামবাসী সবাই ভয়ে দৌড়াতে লাগলেন। তখন সালাম দাদু আমি ওখানে দাঁড়িয়ে রইলাম। আমাদের দেখে সামারাপুরি এগিয়ে আসবে এমন সময় আয়শাপুরি আসলেন সেখানে। আয়শাপুরি এসে সামারাপুরিকে ধরে সেখান থেকে দূরে নিয়ে গেলেন। সেখানে যুদ্ধ করলে অনেকের চোখে পড়তে পারে, মানুষের ক্ষতি হতে পারে। আয়শাপুরি সামারাপুরিকে ধরে নিয়ে যাওয়ায় সামারাপুরি বললেন, আয়শাপুরি তুই কেন আমার পেছনে লাগতে আসলি? দেখ, আমার পেছনে লাগা মানে মৃত্যুর সাথে খেলা করা। তুই তো জানিস আমি কালো জাদুতে কতটা পারদর্শী। আমি তোকে বা তোর পরিবারকে কালো জাদু করে গায়েব করে রাখবো। চলে যা এখান থেকে। সামারাপুরির কথায় আয়েশা বললেন, আমাকে চলে যেতে না বলে নিজে চলে যায় গ্রাম ছেড়ে। আজকের পর এই গ্রামে আসবি না, কারো কোনো ক্ষতি করবি না, এটা বলে যা। আয়েশাপুরির কথায় সামারাপুরি রেগে গিয়ে বললেন, না, আমি তারকনাথ তান্ত্রিকের হত্যার প্রতিশোধ নিব, কাউকে ছাড়বো না, সবাইকে মারব। গ্রামবাসীর সাথে সাথে ওই কবিরাজ ও তোর স্বামীকেও মারব। সামারাপুরির এমন কথায় আয়েশা ওর বুকে আঘাত করে ফেলে দিলেন দূরে। সামারাপুরি দূরে পড়ে রেগে আয়েশাপুরীকে ধরে আঘাত করলেন। সামারাপুরির আঘাতে আয়েশাও রেগে ওর সাথে যুদ্ধ করতে লাগলেন। যুদ্ধ চলার সময় আয়েশাপুরি সামারাপুরিকে বারবার আঘাত করায় সামারাপুরি বুঝতে পারেন ও আয়েশাপুরির সাথে শক্তি দিতে পারবে না। সামারাপুরি পারবে না জেনে আয়েশাপুরির উপর কালো জাদুর প্রভাব ফেলানোর চেষ্টা করতে থাকেন, কিন্তু আয়েশাপুরি সামারাপুরিকে কালো জাদু করার কোনো সুযোগ না দিয়ে একের পর এক আঘাত করতে থাকেন। এভাবে আরও কিছুক্ষণ গেলে নিস্তেজ হয়ে পড়ে সামারাপুরি। সামারাপুরি নিস্তেজ হয়ে পড়ে আয়েশা ওর বুকের ওপর পা তুলে দিয়ে বললেন, তোর মতো কত সামারা কালো জাদুওয়ালা জিনপুরি চলে গেল, তোকে প্রথমবার বলে বাঁচার ও পালানোর সুযোগ দিলাম। আজকের পর এই গ্রামের কারোর ক্ষতি করার চেষ্টা করলে সেদিন বাঁচতে পারবি না, চলে যায় এখান থেকে। আয়েশাপুরির কথায় সামারাপুরি কিছু না বলে চলে যায় সেখান থেকে। এদিকে আয়েশাপুরি তখন আমাকেও সালাম দাদুকে সব ঘটনা বলে চলে যায়। আয়েশাপুরি চলে যাবার পর সালাম দাদু গ্রামবাসীকে বলেন, কাজ হয়ে গেছে, সামারাপুরি চলে গেছে, এখন থেকে আর কোনো সমস্যা হবে না আশা করি। কথাটা বলে দাদু আমি সেখান থেকে চলে আসি বাড়িতে। আমরা বাড়িতে আসার পর দাদু বাড়িতে চলে যায়, আমি চলে আসি আমার বাড়িতে। বাড়িতে এসে আয়েশা আমি খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। এই ঘটনার পর কেটে যায় আরও কয়েকটা দিন। এই কয়েকদিনে ওই গ্রামে আর কোনো সমস্যা হয় না। ডাইনি ছিল কিছু করে না, সামারাপুরিও কিছু করে না। এভাবে কিছুদিন চলে যাওয়ার পর এক রাতে আমি আমাদের বাজারে থাকা দোকান বন্ধ করে বাড়ি থেকে আসতে থাকি। আমি বাড়ি থেকে আসার সময় একটা ফাঁকা জায়গায় আসতে হঠাৎ আমার সামনে একটা জিন ও পেছনে একটা পরী চলে এসে দাঁড়ায়। এরা কারা জানেন? একটা ডাইনি ছিল আর একটা হলো সামারাপুরি। ওরা দুজনে আয়েশাপুরীর কাছে হেরে আয়েশাপুরীর আঘাত পেয়ে প্রতিশোধ নিতে দুজনে একসাথে হয়েছে। দুজন একসাথে হয়ে আমার কাছে আসছেন। আমি সামনে জিনপুরীকে দেখে আয়েশাকে স্মরণ করি। আমার স্মরণে ওখানে আয়েশাপুরী আসলে ডাইনি ছেলে যে জিনটা ও আয়েশাপুরীকে আঘাত করে আর আয়েশার সাথে যুদ্ধ শুরু করে। ডাইনি ছেলে আয়েশার সাথে যুদ্ধ করার সময় এই সুযোগে সামারাপুরি আমাকে ধরে আর সেখান থেকে নিয়ে চলে যায়। আমাকে ধরে নিয়ে যেতে দেখে আয়েশাপুরী কিছু করে পিছু করে, এবং কিন্তু এতে কোনো লাভ হয় না। সামারাপুরি আমার উপর কালো জাদু করে গায়েব করে ফেলে। আমি কোথায় আছি, কেমন আছি এটা জানতে পারে না। আমাকে খুঁজে না পেয়ে আয়েশা রেগে ডাইনির ছেলেকে ধরে আর সালাম দাদুর বাড়িতে নিয়ে যায়। সালাম দাদুর বাড়িতে গিয়ে দাদুকে সব খুলে বলেন। সব বলে আয়েশা এটাও বলেন, দাদু একে বন্দি করে রাখো, যতক্ষণ না নিশাদকে খুঁজে পাই একে ছাড়বে না। আয়েশাপুরীর কথায় সালাম দাদু তাই করেন, ওকে বন্দি করে রাখেন। জিনটাকে বন্দি করার পর আয়েশাপুরী আবারও আমার খোঁজ করতে থাকে, কিন্তু এতে কোনো লাভ হয় না। আমাকে কোনোভাবে খুঁজে পেলেন না। আমাকে খুঁজে না পেয়ে আয়েশা বুঝতে পারলেন সামনে ভয়ানক কিছু ঘটতে পারে। এই ভেবে আয়েশাপুরী সাজ্জাদজিনকে ডাকলেন। আয়েশার ডাকে সাজ্জাদজিন আসলে আয়েশাপুরী আমার বিষয়ে সব খুলে বললেন। আয়েশাপুরী এটাও বললেন, সাজ্জাদ ভাই, আপনার দাদা তো তথ্য সংগ্রহকারী জিন, ওনাকে বলে নিশাদের খোঁজ করে দেখুন না সামারাপুরী ওকে কোথায় নিয়ে গেছে। আয়েশাপুরীর কথায় সাজ্জাদজিন তাই করলেন। সাজ্জাদজিন ওনার দাদার কাছে গেলেন আর সব খুলে বললেন। সব শুনে সাজ্জাদজিনের দাদা খোঁজ নিতে চলে গেলেন।
এদিকে আয়শাপুরী ও সালাম দাদু অপেক্ষা করছিলেন কোনো খবর আসে কিনা। বেশ কিছুক্ষণ অপেক্ষার শেষে সাজ্জাদ জিন আসে আয়শাপুরী ও সালাম দাদুর কাছে। সাজ্জাদ জিন এসে আয়শাপুরীকে বলে, আয়শাপুরী, নিশাত ভাই কোথায় আছে? এটা জানা যায়নি। আসলে সামারাপুরী কালো জাদুর মাধ্যমে এই কাজ করছে, এটা জানা সম্ভব হয়নি। তবে আমার দাদা অবাক করা একটা তথ্য নিয়ে আসছে, যেটা শুনে আপনারা অবাক হয়ে যাবেন। তখন আয়শাপুরী ও সালাম দাদু অবাক হয়ে জিজ্ঞাসা করেন, কেমন কথা যেটা শুনে অবাক হয়ে যাব? তখন সাজ্জাদ জিন বলেন, তোমাদের কাছে সব ঘটনা শুনে আমি আমার দাদুকে পুরো ঘটনা খুলে বলি, কিভাবে ওই গ্রামের মানুষদের বাঁচাতে গিয়ে ডাইনির ছেলে ও সামারাপুরীর সাথে শত্রুতা হয়েছে। সব শুনে আমার দাদা খোঁজ নিয়ে এসে বলে, তেঁতুল গাছে থাকা ডাইনি এখনও মারা যায়নি, বেঁচে আছে। কি? ডাইনি বেঁচে আছে মানে? কিভাবে বেঁচে আছে? তখন সাজ্জাদ জিন বলেন, ওই গ্রামে জলিল কবিরাজ আসার পর সেদিন ডাইনিকে বন্দি করে কিন্তু মেরে ফেলে না। জলিল কবিরাজ ডাইনিকে বন্দি করে গ্রামের সবাইকে বলেন ডাইনিকে মেরে ফেলেছে। আসলে জলিল কবিরাজ চেয়েছিল ডাইনিকে বন্দি করে গোলাম বানিয়ে রাখতে, ডাইনিকে দিয়ে কাজ করাতে। এইভাবে জলিল কবিরাজ বাড়িতে গিয়ে ডাইনিকে নির্দিষ্ট একটা সীমানার মধ্যে বন্দি করে রেখে নিজের গোলাম বানাতে চায়। কিন্তু ডাইনি অনেক বয়স্ক ও শক্তিশালী হওয়ায় জলিল কবিরাজ ডাইনিকে বন্দি করতে পারে না। ডাইনি উল্টো জলিল কবিরাজকে আঘাত করে। ডাইনির কাছ থেকে আঘাত পেয়ে জলিল কবিরাজ রেগে ডাইনিকে বোতলে বন্দি করে কালো জাদুর কাজ করে। সে বোতলটা নদীতে ফেলে দেন। ডাইনিকে বোতলবন্দি করে নদীতে ফেলে দেওয়ার পর ডাইনিকে দেখে ফেলে পানির নিচের একদল জিন। সে জিনেরা ডাইনিকে বোতলবন্দি দেখায়, সেই বোতলটা নিয়ে চলে যায় ওদের জিন সর্দারের কাছে। এখনো ডাইনি বোতলে বন্দি অবস্থায় ওই জিন সর্দারের কাছে যায়। কোনো জিন বা পরী যদি বোতল বন্দি থাকে তাহলে তো কোনো জিন তাকে মুক্ত করতে পারে না, কোনো মানুষ ছাড়া। ওই জিন সর্দারের সামনে হয়তো কোনো মানুষের সাহায্য নিয়ে ডাইনিকে বোতলবন্দি থেকে মুক্ত করে নিজের কাজ করাতো। ডাইনি বয়স্ক জিন হওয়ায় পানির নিচে ওই জিন সর্দার চায় ডাইনিকে আটকে নিজেদের কাজ করাতে। সাজ্জাদ জিনের কথায় আয়শাপুরী ও সালাম দাদু অবাক হয়ে গেলেন। তাহলে ডাইনি বেঁচে আছে? ডাইনির কথা শুনে সালাম দাদু তার কাছে থাকা ডাইনির ছেলেকে বন্দি থেকে মুক্ত করলেন। ডাইনির ছেলেকে মুক্ত করার পর আয়শাপুরী সব ঘটনা খুলে বললেন ওকে। সব শুনে ডাইনির ছেলে অবাক হয়ে বললেন, আয়শাপুরী, সত্যি যদি আমার মা বেঁচে থাকে তো আমার মাকে মুক্ত করে নিয়ে আসো। আমার মাকে মুক্ত করতে পারলে তোমার স্বামীকে সামারাপুরী কোথায় বন্দি করে রাখছে এটা বলে দিব। একমাত্র আমি জানি সামারাপুরী কোথায় আছে। শুধু তাই না, আমার মাকে মুক্ত করলে আমি গ্রামবাসীরও কিছু করব না। ডাইনি ছেলের কথা আয়শা বললেন, ঠিক আছে তাই হবে, তুমি আসো আমার সাথে, এখনই যাব পানি নিচের ওই জিন সর্দারের কাছে। কথাটা বলে আয়শা সালাম দাদুকে বললেন, দাদু আমি যাচ্ছি, আপনি অপেক্ষা করুন আর আমার জন্য দোয়া করেন। কথাটা বলে আয়শাপুরী ডাইনির ছেলেকে নিয়ে চলে গেলেন পানির নিচে সেই জিন রাজ্যে জিন সর্দারের কাছে। সেখানে যাবার পর আয়শাপুরীকে দেখে ওই জিন সর্দার জিজ্ঞাসা করেন, কে তুমি? তখন আয়শাপুরী নিজের ঠিকানা বলেন, নিজের কথা বলেন। নিজের কথা বলে আয়শা বলেন, সর্দার আপনার কাছে আসছি একটা সমস্যায় পড়ে। আপনি যদি দয়া করে ডাইনিকে বন্দি করা বোতলটা আমাকে দিয়ে দেন, ডাইনিকে মুক্ত করতে না পারলে জানতে পারবো না আমার স্বামী কোথায়। আয়শাপুরীর কথায় ওই জিন সর্দার বললেন, কিন্তু ডাইনিকে ছেড়ে দিয়ে আমার কি লাভ? আমরা ওকে নিয়ে আসছি, আমরা ওকে বোতল থেকে মুক্ত করতে পারবো না ঠিকই, কিন্তু কোনো মানুষ তান্ত্রিককে দিয়ে ডাইনিকে মুক্ত করাবো আর আমার কাজ করাবো। জিন সর্দারের কথায় আয়শা বললেন, দেখুন বোঝার চেষ্টা করুন। আচ্ছা আপনি ডাইনিকে ছেড়ে দিন, আমি আপনাকে কথা দিলাম আমি আপনার কাজ করে দিব। কখনো অন্য জিন রাজ্যের সাথে যুদ্ধ করতে হলে আমাকে বলবেন, আমি আপনাকে সাহায্য করব। আয়শাপুরীর কথায় সে জিন সর্দার বললেন, না তা হবে না, তুমি যদি সবসময়ের জন্য আমার হয়ে কাজ করো, আমার এখানে গোলাম হয়ে থাকো, তাহলে ডাইনিকে ছেড়ে দেব। ওনার কথা আয়শা বললেন, এটা কিভাবে হয়? আমার স্বামী আছে, সংসার আছে, দয়া করুন এরকমটা করবেন না। আয়শাপুরীর কথায় ও অনুরোধে ওই জিন সর্দারের মন গড়লেন না। তখন জিন সর্দার বললেন, আমি তো ডাইনিকে যেতে দেব না, উল্টো তোমাদের দুজনকে বন্দি করে রাখবো। আমার এখানে এসে কেউ ফিরে যেতে পারে না আমার অনুমতি ছাড়া। জিন সর্দারের এরকম কথায় আয়শাপুরী রেগে গিয়ে জিন সর্দারকে আঘাত করে ফেলে দেন। জিন সর্দারকে আঘাত করায় সর্দার চিৎকার দিয়ে পড়ে গেলেন। এদিকে তখন আশেপাশের সকল জিনেরা আয়শাপুরীর দিকে তেড়ে আসলেন আর আয়শার সাথে যুদ্ধ করতে লাগলেন। এদিকে তখন আয়শা বাকি জিনদের সাথে যুদ্ধ করছে আর ওদের মুহূর্তে আহত করে ফেলে দিচ্ছে। এভাবে অনেকক্ষণ যুদ্ধ করে অনেক জিনদের আহত করে ফেলে আয়শা আবারও জিন সর্দারকে ধরলেন আর আঘাত করতে লাগলেন। আয়শাপুরীর আঘাতে একসময় নিস্তেজ হয়ে পড়ে গেলেন জিন সর্দার।
তখন আয়েশা রেগে বাকি জিনদের বললেন, যদি মরার ইচ্ছা থাকে তো আমার কাছে আসো, নইলে দূরে থাকো। আয়েশাপুরীর কথায় বাকি সকল জিনেরা ভয়ে দাঁড়িয়ে গেলেন। তখন আয়েশাপুরী ডাইনি বন্দি থাকা বোতলটা নিয়ে বাকি জিনদের বললেন, আমি ডাইনিকে নিয়ে গেলাম ওকে মুক্ত করে দিতে। তোদের সর্দার সুস্থ হলে বলিস আমার পেছনে যেন না লাগতে আর যায়, সেদিনই কিন্তু মেরে ফেলবো। কথা বলে আয়েশাপুরী ও ডাইনির ছেলে বোতলটা নিয়ে চলে আসলেন সালাম দাদুর কাছে। দাদুর কাছে এসে বললেন, দাদু এই নিন বোতলটা, এখান থেকে কালো জাদু কাটিয়ে বোতলের মুখ খুলুন। আয়েশাপুরীর কথাই সালাম দাদু তাই করলেন। কালো জাদু কাটিয়ে বোতলের মুখ খুলে দিলেন। দাদু বোতলের মুখ খুলে দেয়ায় ধোয়ার মতো কিছু একটা বেরিয়ে আসলেন আর ডাইনির রূপ নিলেন। ডাইনি নিজের রূপে আসায় ডাইনির ছেলে খুশি হয়। তখন ডাইনির ছেলে বলেন, আয়েশাপুরী তুমি তোমার কথা রেখেছ, আমি আমার কথা রাখবো, চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি সামারাপুরীর কাছে। কিন্তু সাবধানে, ওখানে কিন্তু সামারাপুরী কালো জাদু করে রেখেছে, যখন তখন কিছু হতে পারে, তাই সাবধানে থেকো। ডাইনির ছেলের কথায় রাজি হয়ে আয়েশাকে নিয়ে চলে গেলেন একটা জায়গায়। সে জায়গায় গিয়ে ডাইনির ছেলে বিড়বিড় করে কি জানি পরে ফু দিলেন। ডাইনির ছেলে ওই জায়গাটাকে ফু দেওয়ার সাথে সাথে ওই জায়গাটা পরিবর্তন হয়ে গেল। আর তখনই আয়েশাপুরী আমাকে দেখতে পেলেন। আমাকে সামারাপুরী জিনরাজ্যের বিশেষ এক ধরনের গাছে লতা দিয়ে বেঁধে রেখেছেন, যে আয়েশাপুরী চাইলেও আমার বাঁধন খুলতে পারবে না, আমাকে মুক্ত করতে পারবে না। আমাকে মুক্ত করা তো দূরের কথা, আমাকে স্পর্শ করতে পারবে না। এদিকে আয়েশাপুরী ওখানে যাওয়ার সময় সামারাপুরী বলেন, আয়েশাপুরী তুই আসছিস, জানতাম যেভাবে হোক আমার এখানে আসবি। তুই আমাকে আঘাত করেছিলি, তোর আঘাতের কথা আমি বলতে পারিনি। এখন তুই আমার এখানে আসছিস, এখানে আমার কথা মতোই সব হয়। কথা বলে সামারাপুরী হাত তুলে ইশারা করলেন, আর তখনই দুই জিন ধারালো ছুরি দিয়ে আমার কাছে এসে আমার গলায় ছুরি লাগিয়ে রাখলেন। তখন সামারাপুরী হাসতে হাসতে বললেন, আয়েশাপুরী এখন তুই যদি আমার সাথে কোনো রকম যুদ্ধ করিস তাহলে তোর স্বামীর মাথাটা আলাদা করে ফেলা হবে। সামারাপুরীর কথায় আয়েশা বললেন, না না না, ওকে কিছু করিস না, আমি তোকে আঘাত করছি, তুই আমাকে আঘাত কর, আমার স্বামীকে ছেড়ে দে। আয়েশাপুরীর কথায় সামারাপুরী আয়েশাপুরীকে আঘাত করতে থাকে। আয়েশাপুরী কিছু করতে পারছিল না। একের পর এক আঘাতে আয়েশাপুরী একসময় দুর্বল হয়ে পড়লেন। এদিকে তখন ডাইনির ছেলে বলে উঠলেন, সামারা তুমি অনেক মারছো, এখন থামো, এখন দেখো আমি কি করি। আমি আয়েশাপুরীর সামনেই ওর স্বামীকে মারব। তখন আয়েশাপুরী অবাক হয়ে বললেন, না এটা করো না, তুমি বেইমানি করতে পারো না, নিজের কথা রাখো, আমার স্বামীকে কিছু করো না। আয়েশাপুরীর কথায় ডাইনির ছেলে বললেন, আমি আমাকে আঘাত করার প্রতিশোধ নিব। কথাটা বলে আয়েশা কথা না শুনে ডাইনির ছেলে আমার কাছে আসলেন আর আমার পাশে থাকা জিন দুটোকে সরে যেতে বললেন। ডাইনির ছেলের কথায় জিন দুটো সরে গেলে ও আমাকে ধরে আমার শরীর থাকা বিশেষ গাছের লতাটা কেটে ফেললেন। লতাটা কাটার পর ডাইনির ছেলে চিৎকার করে বললেন, আয়েশাপুরী তোমার স্বামী এখন বিপদমুক্ত, যা করার এখনই করো। ডাইনির ছেলের কথায় আয়েশা আর এক মুহূর্ত দেরি না করে সামারাপুরীর সাথে যুদ্ধ করতে লাগলেন আর সামারাপুরীকে আঘাত করতে লাগলেন। ওদিকে ডাইনির ছেলে ওখানে থাকা জিন দুটোর সাথে যুদ্ধ করতে লাগলেন। এভাবে কিছুক্ষণ যুদ্ধ চলার পর আয়েশাপুরী সামারাপুরীকে আঘাত করতে করতে গুরুতর আহত করে ফেললেন। এমন সময় সামারাপুরী আয়েশার কাছে মাফ চাইতে লাগলেন, কিন্তু আয়েশাপুরী এবার সামারাপুরীকে আর সুযোগ দিলেন না। আয়েশাপুরী সামারাপুরীকে মেরে ফেললেন। সামারাপুরীকে মেরে ফেলার পর আয়েশা আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরলেন। ওদিকে ডাইনির ছেলে বাকি জিন দুটোকে মেরে ফেলার পর আয়েশা ও জিনটা আমাকে নিয়ে চলে আসলেন সালাম দাদুর কাছে। সেখানে আসার পর আয়েশাপুরী ডাইনির ছেলেকে ধন্যবাদ জানালেন সাহায্য করার জন্য। ওদিকে তখন ডাইনির ছেলে ও ডাইনি দুজনে আয়েশাপুরী ও সালাম দাদুকে ধন্যবাদ জানান। তখন সালাম দাদু ডাইনিকে অনুরোধ করেন ডাইনি যেন সেই গ্রামবাসীকে কখনো ভয় না দেখান, ওদের ক্ষতি না করেন। সালাম দাদুর কথায় ডাইনি বলেন, আমি আগের কারোর ক্ষতি করিনি, এখনো করব না। কথাটা বলে চলে যায় ডাইনির ছেলে। এদিকে তখন আয়েশাপুরী ও আমি সালাম দাদুর কাছে বিদায় নিয়ে চলে আসি বাড়িতে। এই ঘটনার পর ওই গ্রামে আর কোনো সমস্যা হয়নি, সবাই ভালো আছে। আমরা আল্লাহর রহমতে ভালো আছি, সুখে আছি। প্রিয় লিসেনার, কেমন লাগলো আয়েশাপুরীর এই গল্পটা কমেন্ট করে জানাবেন। দেখাবে সামনের গল্পে, ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।